আজকের গল্প মধুর মিলন। এটি ডাকাত দর্শন গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ অংশ। ডাকাত অসীমানন্দের ডাকাতি কাহিনীর শেষ অংশ এটি। গ্রাম্য জীবন বা কোনো কিছুই থেমে থাকে না, সে তার আপন গতিতে চলে। আরও অনেক ছোটোখাটো ঘটনাতে এই পুরানো ডাকাতির গল্প মানুষ ভুলতে বসল। গ্রামের মাতব্বরাও আলোচনা করতে থাকলো যে কাজটা তারাও ঠিক করেননি, অর্থাৎ দড়ি দিয়ে হাত পা বাঁধা ও থানা পুলিশ করা কাজটি ঠিক ছিল না, কারণ ছেলেটি কোনো পেশাদার চোর বা ডাকাত ছিল না। শুধু সাহসিকতা ও রোমাঞ্চের জন্য সে এই কাজটি করেছিল। অসীমানন্দ সত্যি সর্বদা আনন্দে থাকত ও প্রাণোচ্ছল ছেলে ছিল। তার অবর্তমানে অনেকেই দুঃখ প্রকাশ করতে লাগলো। তাছাড়া ডাকাত বাড়ির গৃহকর্তা সুলভ রক্ষিত ধানের মূল্যও রাইস মিল থেকে ফেরত পেয়ে গিয়েছিল। মাস বছর পার হওয়া সত্ত্বেও অসীমানন্দের কোনো খবর নাই। তার এই নিরুদ্দেশ বা অজ্ঞাতবাসের জন্য সবাই নিজেদের দোষী ভাবতে থাকলো। কিন্তু বৎসরাধিক সময় পার হওয়ার পর আবার একটি মজার ও আনন্দের ঘটনা ঘটল। এখন তারই বর্ণনা করছি এখানে। আমাদের পাড়ার মধ্যে রানা নামে একটি বড় পুকুর ছিল। সেটিতে ভালো মাছ চাষও হতো এবং সকলেই ওই পুকুরের অংশীদার ছিলাম। বড় মাছ ধরা জাল দিয়ে পাড়ার সকলে মিলে একদিন ওই পুকুরের মাছ ধরা হচ্ছিল। বড় জালের এক প্রান্তে 5-10 জন এবং অপর প্রান্তে 5-10 জন ধরে পুকুরের একদিক হতে অপর দিকে জাল টানা হচ্ছিল। জাল যখন অপর প্রান্তে চলে গেছে এবং আয়তনে ছোট করা হয়েছে, তখন দেখা গেল অনেক ছোট বড় মাছ খুবই লাফালাফি করছে। এই সময় ছোট মাছগুলি পুনরায় পুকুরে ছেড়ে দেওয়া হতো ও বড়গুলি ধরা হতো সব অংশীদারদের মধ্যে ভাগ করার জন্য। জালের মালিক ও জাল টানার জন্য ব্যক্তিরা কিছু নির্দিষ্ট পরিমাণ বাড়তি মাছ পেত। এছাড়াও কিছু না চাষ করা মাছ, যেমন কই, ফলুই, শোল বা কচ্ছপ ইত্যাদি মাছ যে ধরতে পারত, তার ব্যক্তিগত সংগ্রহে চলে যেত। জাল টানার শেষ মুহূর্তে বেশ একটু শোরগোল হতো এবং দেখার জন্য জনতা পুকুরের ধারে চলে যেত এবং না চাষ করা মাছ ধরার জন্য কেউ কেউ জলে ঝাঁপিয়ে পড়ত। দেখা গেল জালে একটি বড় কচ্ছপ পড়েছে, কিন্তু কেউ ধরতে পারছেন না। ঠিক সেই সময়ই আসল অঘটনটি ঘটল। ভিড় এবং শোরগোলের জন্য কেউ লক্ষ্য করেনি ওই সময় পুকুরের পাড় দিয়ে একটি অচেনা লম্বা মানুষ হেঁটেই আসছিল। চিৎকার চেঁচামেচি ও ভিড়ের খুব কাছে আসতেই অনেকে চিনতে পারল এই সেই ভীষণ ডাকাত অসীমানন্দ। চেহারাতে কিছু পরিবর্তন হয়েছে, বিশেষত লম্বা লম্বা চুল ও শীর্ণ দেহ। সে কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ না করে পুকুরের কাছে এসেই জলে ঝাঁপ দিল কচ্ছপটিকে ধরার জন্য। সে কচ্ছপ ধরাতেও বেশ দক্ষ ছিল। এদিকে আবার কচ্ছপটিকে ধরার জন্য আগের কাহিনীর উল্লিখিত সুলভ রক্ষিত, যিনি ডাকাত বাড়ির গৃহকর্তা, মরিয়া চেষ্টা করছিল। ঈশ্বরের কি অপার মহিমা! দুজনে একসাথেই কচ্ছপটিকে ধরতে সমর্থ হলো। কচ্ছপটিকে পাকড়াও করে পুকুরের পাড়ে আনার পর দুজনে একে অপরের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে গেল। কচ্ছপটি মাটিতে ফেলে একে অপরকে জড়িয়ে ধরল এবং একে অপরকে বলতে থাকলো, এটি তোমার, এটি তোমার, কারণ তুমি এটি প্রথম ধরেছ। তাদের এই মধুর মিলন দৃশ্য দেখে জনতা উল্লাসে ফেটে পড়ল এবং একটা বিরাট আনন্দের হিল্লোল বয়ে গেল। অনেক দিন পর অসীমানন্দকে পেয়ে সকলেই দুঃখ প্রকাশ করতে থাকলো। আবার অসীমানন্দকে বলল, তা আর যেন কখনো গ্রাম ছেড়ে চলে না যায়। এটাই গ্রাম্য জীবনের বৈশিষ্ট্য। বাকি জীবন তারা এই গ্রামেই কাটিয়েছে এবং সুখে ও দুঃখে সংসার জীবন কাটিয়েছে। এই ঘটনা দুটি আরও বেশি করে আমার মনে পড়ে, কারণ ওই ডাকাত অসীমানন্দ, অর্থাৎ আমার ছোটবেলার বন্ধু, মাত্র কয়েক মাস হলো পরলোক গমন করেছেন।